আসসালামু আলাইকুম। ইসলাম লিগ্যাল সলিউশনের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আইনের নতুন নতুন বিষয় এবং আইনি সমস্যা সমাধান জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। গতকাল আমার চেম্বারে এক ভদ্রলোক এসেছিলেন। তিনি একটা সম্পত্তি ক্রয় করেছেন এসে খতিয়ান ডাক থেকে, এবং এই এসে খতিয়ান এর ডাক খতিয়ান থেকে ক্রয় করার পরে উনি ওনার নাম মিউটেশন করে সেখানে খাজনা পরিশোধ করেন। কিন্তু আরএস রেকর্ড যখন হলো তখন ভুলবশত ওনার খতিয়ান প্লট নাম্বারটা ভুল হয়ে গেছে। এখন উনি দেওয়ানি মোকদ্দমা দায়ের করার জন্যে আমার কাছে আসলেন। তা আমি ওনার কাগজপত্র দেখলাম যে ওনার কোনো ভুল হয় নাই। এই সম্পূর্ণ ভুলটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের। ইটস এ ক্লারিক্যাল মিস্টেক। সেখানে ওনার প্লট নাম্বারটা প্লট ইন্ডেক্স অনুযায়ী আরএস প্লট নাম্বার 595, কিন্তু ওনাকে যেটা দেওয়া হয়েছে সেখানে 559, অর্থাৎ সংখ্যা 3টা ঠিকই আছে কিন্তু প্লট পালট হয়ে গেছে। এটা সংশোধন কিভাবে করা যাবে? সেখানে 2021 সালে গভর্নমেন্ট একটি আইন জারি করেছে 12ই আগস্ট। যদি কোনো এরকমের ক্লারিক্যাল মিস্টেক হয় বা বোনাফাইডি মিস্টেক হয়, সেক্ষেত্রে এই ভুলগুলো সহকারী কমিশনার ভূমি তিনি সংশোধন করার এখতিয়ার রাখেন। এমনকি যদি ফ্রডুলেন্ট এন্ট্রিও হয়, সেই ভুলগুলো সংশোধন করতে পারবে। যা এই আইনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে খতিয়ানের দাগ নম্বর কারণিক ভুল হওয়া বা কোনো দাগ ভুলক্রমে বাদ পড়ে যাওয়া, যেমন নকশার দাগ নম্বর আছে 510 কিন্তু খতিয়ানে লেখা হয়েছে 501, খতিয়ানের দাগ নম্বর আছে 510 কিন্তু ভুলক্রমে লেখা হয়েছে 410, এবং এই 410 নকশায় পৃথক জায়গা দেখানো হয়েছে, এবং দাগ সূচিতে যদি এরকমের ভুল হয় তাহলে সহকারী কমিশনার ভূমি তিনি এই ধরনের ভুলগুলো সংশোধন করতে পারবেন। তাহলে ভুল সংশোধনের পদ্ধতিটা কি? ভুল সংশোধন পদ্ধতিটি হলো যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এবং দি টেনেন্সি রুলস 1955 এর বিধান মোতাবেক এসিল্যান্ড এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কিভাবে? প্রত্যেক উপজেলায় সহকারী কমিশনার ভূমি এর আওতাধীন মৌজা সমূহের সর্বশেষ জরিপ প্রস্তুতকৃত চূড়ান্ত প্রকাশিত খতিয়ানে থাকা কারণিক ভুল সংশোধনের নিমিত্তে সংশ্লিষ্ট খতিয়ানদারী ভূমি মালিক বা তার বৈধ উত্তরাধিকারী বা স্বার্থ অধিকারীর নিকট থেকে প্রাপ্ত আবেদন কিংবা আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথে তার কার্যালয়ে রক্ষিত মিসকেস রেজিস্টারে আর্থিক বর্ষ অনুসারে একটি নাম্বার তালিকাভুক্ত করবেন, এবং আবেদনকারীকে এই আবেদনের কারণ অবশ্যই বর্ণনা করতে হবে, সাথে তার জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে, এবং এই জমির মালিকানা সম্পর্কিত সমস্ত কাগজ সত্যায়িত করে সহকারী কমিশনার বরাবরে দাখিল করতে হবে। সহকারী কমিশনার ভূমি এই আবেদন প্রাপ্তির পর তিনি একটি মিস কেস নম্বর সহ আবেদন প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করবেন, এবং আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার
প্রয়োজন বোধে 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরভূমি সহকারী কর্মকর্তা বা ক্ষেত্র বিশেষে কানুনগো সার্ভেয়ার তারা তদন্তপূর্বক কাগজাদি সহ প্রতিবেদন নথির সাথে সামিল করবেন এবং আবেদনকারীকে নোটিশ প্রদানপূর্বক শুনানি গ্রহণ করবেন। বিধিমালা মোতাবেক অনুসন্ধান সম্পন্ন করবেন এবং অনধিক 90 কার্যদিবসের মধ্যে তিনি সিদ্ধান্ত বা আদেশ প্রদান করবেন। সহকারী কমিশনার এই আদেশে যদি দেখেন যে এই যে ভুলটা ক্লারিক্যাল মিস্টেক হয়েছে এবং সমস্ত কাগজপত্র ঠিক আছে, তাহলে তিনি এই ভুল সংশোধন করে তার নামে নতুন করে রেকর্ড দাখিল করবেন। কিন্তু যদি সহকারী কমিশনার কোনো কারণে যদি এটা নামঞ্জুর করেন, সেক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 150 ধারার বিধান মোতাবেক ওই এসিল্যান্ডের নিকটে 30 দিনের মধ্যে আবার রিভিউ দরখাস্ত দায়ের করতে পারবেন এবং এই দরখাস্ত প্রাপ্তির সাথে সাথে সহকারী কমিশনার এই রিভিউ দরখাস্ত 30 দিনের মধ্যে তিনি শুনানি এবং শুনানির শেষে আদেশ প্রদান করবেন। এভাবে যদি কোনো ক্লারিক্যাল মিস্টেক হয় বা বোনাফাইডি মিস্টেক হয়ে থাকে, সেক্ষেত্রে এই রেকর্ড সংশোধনের জন্য আপনাকে দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে না। কারণ দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে গেলে যে রকমের আপনার সময় এবং অর্থের অপচয় হবে, পাশাপাশি আপনার হয়রানি বা ভোগান্তি দীর্ঘদিনের। আর বর্তমান এই আইন অনুসারে আপনি অত্যন্ত সহজেই এই সংশোধনগুলো আপনি করতে পারবেন। যে ক্লারিক্যাল মিস্টেক, বোনাফাইডি মিস্টেক এবং ফ্রডুলেন্ট মিস্টেক যদি হয়ে থাকে, এগুলো সব আপনি সংশোধন করতে পারবেন। আমি গতকালকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম এবং অনেকগুলো প্রশ্ন বাকি রয়ে গেছে, তা আজকে আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়ার। একজন আমাকে জানতে চেয়েছেন, তিনি নানা বাড়িতে আছেন। মামা 2008 সালে নানার কাছ থেকে সম্পত্তি হেবা করে নিয়ে যায়। 14 সালে এসে জমি দখল নিতে চায়। এখন উনি অ্যাডভার্স পজিশনের মামলা করতে পারবেন কিনা? প্রথম উত্তর হলো না, আপনার অ্যাডভার্স পজিশনের মামলা করার কোনো আইনগত অধিকার সৃষ্টি হয় নাই। কারণ লিমিটেশন অ্যাক্টের 28 ধারার বিধান মোতাবেক জবরদখল থাকতে হবে। এখানে আপনার কোনো জবরদখল নাই, আপনি আপনার নানা বাড়িতে ছিলেন। এটা ওয়ান কাইন্ড অফ পারমিসিভ পজিশন, এবং এই পারমিসিভ পজিশন থাকা অবস্থায় কখনো অ্যাডভার্স পজিশনের মোকদ্দমা দায়ের করা যায় না। অন্য একজন জানতে চেয়েছেন যে বায়া দলিলের দাগের সাথে বর্তমান যে দলিল তাতে দাগ নাম্বারের মিল নাই, এটা কিভাবে সংশোধন করা যায়? এটা দুই প্রক্রিয়ায় সংশোধন করা যায়, কিন্তু প্রথমত আপনাকে দেখতে হবে যে কোন দাগটা ভুল, আপনার বায়া দলিলের দাগ নাকি আপনার দলিলের দাগ। যদি আপনার দলিলের দাগ ভুল হয়ে থাকে, আপনার যিনি দাতা তাকে আপনি বলবেন বা রিকোয়েস্ট করবেন, তিনি যদি সম্মত হয় তাহলে উনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে একটি দরখাস্ত দায়ের করবেন এবং নির্ধারিত ফি প্রদান করলে সাব রেজিস্ট্রার এটাকে সংশোধনী একটা দলিল করে দেবেন। আর যদি বায়া দলিল হয়, তাহলে বায়া দলিলের মালিক তিনি যদি এটা সহজে করে দেন, তো সাব রেজিস্ট্রারের মাধ্যমে করা সম্ভব। আর যদি তা না হয়, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে হবে। একজন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন, সেখানে রায়ে দাগ নাম্বার ভুল হয়েছে। এখন উনি জানতে চেয়েছেন যে সেটা কিভাবে সংশোধন করা যায়। এখানে
আমাদেরকে জানতে হবে যে আইনের বিষয়টা হলো যে দেওয়ানি কার্যবিধির 152 এবং 53 ধারায় যদি কোনো আদেশ বা রায়ে কোনো ক্লারিক্যাল মিস্টেক হয়ে থাকে, তাহলে ওই আদালত সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় বা ডিক্রি তিনি সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই ট্রাইব্যুনালে দরখাস্ত করলে এবং দরখাস্তে সেখানে এটা কোয়ারি হবে যে আপনার যে কাগজপত্রে যে দাগ খতিয়ান দেওয়া হয়েছে, আপনার আর্জিতে যে খতিয়ান দেওয়া হয়েছে, আপনি জবাবে যে দাগ খতিয়ানের কথা বলেছেন, সেটার সাথে ডিক্রি বা রায়ের কোনো মিল নাই। সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনাল বা যে কোনো আদালত এই ধরনের রায় বা ডিক্রি সংশোধন করতে পারেন। আর একজনের সমস্যা হলো তার বিরুদ্ধে অর্থঋণের মামলা হয়েছেন। তার দাবি হলো তিনি ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করেন নাই, তার সাথে জাল জালিয়াতি করা হয়েছে এবং যখন টাকাটা উত্তোলন করা হয়েছে দেখায় তখন তিনি নাবালক ছিলেন। প্রথমত এখন উনি বলছেন আমি একটা ক্রিমিনাল মামলা করেছি, এই মামলার রায় দ্বারা অর্থঋণ থেকে মুক্তি পাওয়া যাবে কিনা। ক্রিমিনাল মামলার রায় থেকে আপনার অর্থঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থঋণের মোকদ্দমায় আপনাকে এপিআর হয়ে বলতে হবে যে আপনি সংশ্লিষ্ট ব্যাংক থেকে কোনো রকম ঋণ গ্রহণ করেন নাই, বা আপনি কারো ঋণের জামিনদার বা আপনি গ্যারান্টার ছিলেন না, বা ওই ঋণপত্রে যে স্বাক্ষর সেই স্বাক্ষর আপনার নয়, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং যিনি ঋণ নিয়েছে তার সাথে আপনার আদৌ কোনো সম্পর্ক নেই। আর আপনি বয়সের কথা যেটা বলেছেন যে আপনি তখন 16 বছর ছিলেন, আপনার যদি ঋণপত্রে স্বাক্ষর থেকেই থাকে তাহলে আপনি এখন 16 বছর বয়স বলে আপনি রেহাই পাওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনাকে এই অর্থঋণ মামলা ফেস করতেই হবে। আর একটা কোশ্চেন আমার কাছে এসেছে যে দাদির নামে পুরনো দলিল, বাবার মামাতো ভাইরা 1974 সালে একটা দলিল দেখায়, তাতে সই মেলে না। অর্থাৎ যে আপনার দাদি যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন, সেই পুরনো দলিল সেটা কত সালের দলিল তা আপনি উল্লেখ করেন নাই, এবং সেই দলিল মূলে আপনারা এখনো সম্পত্তি দখলে আছেন কিনা। যদি আপনারা দখলে থেকে থাকেন তাহলে আপনি কোনো মোকদ্দমায় আপনি যাবেন না, আপনি নির্বিঘ্নে সম্পত্তি ভোগ দখল করতে থাকুন। ওই আপনার বাবার মামাতো ভাইরা ওনারা আদালতে মামলা দায়ের করে প্রমাণ করুক যে আপনার দাদি আদৌ কোনো দলিল দিয়েছে কিনা। যদি তিনি সম্পত্তি হস্তান্তর না করে থাকেন এবং ওই দলিলে তার যদি স্বাক্ষর না থাকে, তাহলে জাল জালিয়াতি বা ফলস পার্সনিফিকেশনের জন্য তার বিরুদ্ধে আপনারা ফৌজদারি মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং আপনার দাদির দলিল বহাল থাকবে ইনশাআল্লাহ। আর একজনের প্রশ্ন হলো যে জমি বাবার নামে ছিল, কিছু জমি তিনি মিউটেশন করেছেন, কিছু জমি মিউটেশন করেন নাই। ইন দ্য মিন টাইম তার বাবা মারা গেছে, এখন এই সম্পত্তি কি বাবার নামে মিউটেশন করতে হবে না ওয়ারিশদের নামে হবে? প্রথমত আপনাকে বলি, যিনি মারা গেছেন মৃত ব্যক্তির নামে কখনো মিউটেশন হয় না। এখন ওই সম্পত্তির আপনারা যারা ওয়ারিশ আছেন, আপনার বাবার ওয়ারিশন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বরাবরে আপনাদের নামে মিউটেশন এর আবেদন করবেন। সেখানে আপনি ফরায়েজ দাখিল করবেন, সেই ফরায়েজ অনুসারে আপনাদের নামে সরাসরি মিউটেশন হবে। আর একজনের সমস্যা হচ্ছে তারা 4 ভাই, তাদের 2টা বাড়ি। এই 2টা বাড়ির মধ্যে 3 ভাই মধ্যে একটা আওয়াজ দলিল হয়েছে, ওনার সাথে কোনো আওয়াজ করেন নাই, ওনাকে পিছনে একটা কর্নারে ওনার জন্য জমি রাখা হয়েছে। এই আওয়াজ দলিল ওনার উপরে বাধ্য কিনা, এখানে প্রথমেই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যেহেতু আপনি ওই আওয়াজ দলিলে আপনি পক্ষ নয় বা আপনি ওই দলিলে স্বাক্ষর করেন নাই,
অতএব ওই দলিল আপনার উপরে বাধ্যকর নয়। সেক্ষেত্রে আপনি আপনার জমি যথাযথভাবে পাওয়ার জন্য আপনি বন্টনের মোকদ্দমা দায়ের করতে পারেন এবং আরও বলতে পারেন যে ওই বন্টন যে ওনাদের মধ্যে আওয়াজ দলিল বা বন্টন নামা দলিল এটা আপনার উপর বাধ্যকর নয়। আর একজন জানতে চেয়েছেন যে একটা বিনিময় দলিল হয়েছে, বিনিময় দলিলে একজন তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, অপরজন তার নিজের সম্পত্তি না দিয়ে অন্যের জমি দলিলে অন্তর্ভুক্ত করেছেন। এই আওয়াজ দলিলের কার্যকরিতা কি? এখানে যেহেতু প্রতারণা করা হয়েছে, ফ্রড হয়েছে এবং যার সম্পত্তি নাই তিনি অন্যের সম্পত্তি দিয়ে কখনো আওয়াজ দলিল করলে সেটা আইনত ওই দলিলের কোনো কার্যকারিতা হয় না। কারণ এটা হলো বাইল্যাটারাল, উভয় পক্ষের সম্পত্তি থাকতে হবে। যার সম্পত্তি নেই তার সাথে তো কখনো আওয়াজ হয় না। আর একটা কোশ্চেন যেটা দেখা যায় যে বিআরএস রেকর্ড পূর্বের মালিকের নামে, অর্থাৎ উনি সম্পত্তি ক্রয় করেছেন, ক্রয় করার পরে বিআরএস রেকর্ড যখন ফাইনালি পাবলিশড হলো দেখা গেল তার পূর্বের মালিকের নামে রয়ে গেছে। এখন ওনার কি করণীয়? উনি কি আদালতে মামলা করবেন নাকি অন্য কোনো উপায় আছে? যেহেতু বিআরএস দলিল আপনার পূর্বের মালিকের নামে, আপনি মিউটেশনের জন্য সহকারী কমিশনার বরাবর আপনি আপনার দলিল, আপনার অন্যান্য কাগজপত্র সহ আপনি আবেদন করবেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার নামে মিউটেশন হয়ে যাবে। এখানে যদি দলিল যিনি আপনার দাতা তিনি যদি অস্বীকার করেন সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে শরণাপন্ন হতে হবে। কিন্তু এটা যেহেতু উনি দলিল দিয়েছেন, অতএব এই মিউটেশনটা আপনি সহজেই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। লাস্ট যে কোশ্চেনটা, এটা দিয়ে আজকে আমি শেষ করতে চাই যে একটা জমি এক ব্যক্তি তিনি এবং তার বাবা টাকা পয়সা দিয়ে তার মায়ের নামে ক্রয় করেছে। মা এই সম্পত্তি তার ভাইকে হেবা করে দিয়েছে। এখন ওনার করণীয় কি? এখন এখানে যেহেতু সম্পত্তি মায়ের নামে, মা যদি সম্পত্তি হস্তান্তর করে থাকেন হেবা দলিলের মাধ্যমে, হেবা দলিলের ক্ষেত্রে তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হেবা প্রস্তাব গ্রহণ এবং দখল হস্তান্তর। দখল যদি হস্তান্তর হয়ে যায় তাহলে হেবা কার্যকর হয়ে যায় এবং এই হেবাটা তাহলে কার্যকর হয়ে গেছে। আর যদি দখল হস্তান্তর না হয়ে থাকে তাহলে আপনার মা এই হেবা দলিলটা রেজিস্ট্রি অফিসে গিয়ে বাতিল করতে পারেন। কিন্তু তা যদি অলরেডি দখল হস্তান্তর হয়ে থাকে সেই ক্ষেত্রে ওনাকে দেওয়ানি আদালতে উনি এই দলিলটা বাতিল চাইতে পারবেন, অন্য কেউ পারবেন না। সেক্ষেত্রে ওনাকে দেখাতে হবে যে এই দলিলটা উনি স্বেচ্ছায় দেন নাই, যিনি দলিলটা নিয়েছেন তিনি প্রতারণার মাধ্যমে বা জাল জালিয়াতির মাধ্যমে বা ভয়ভীতির মাধ্যমে এটা গ্রহণ করেছেন। এবং উনি তখন ওইখানেই আরও উল্লেখ করতে পারবেন যে এই সম্পত্তি মূলত তার নয়, সেখানে তার স্বামী এবং তার ছেলেই এই সম্পত্তি তাদের নামে ক্রয় করেছিলেন। এই বিষয়গুলো একমাত্র যিনি দলিল দাতা তিনিই এই হেবা দলিল বাতিলের আইনগত অধিকারী। তার আজকে আমরা এখানে শেষ করতে চাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়। তবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, আইনি বিষয়গুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এই বিষয়গুলো জানা না থাকলে প্রায়শই আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আইনি নতুন নতুন বিষয়গুলো স্বল্প সময়ে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।